আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকে হঠাৎ করেই লাইভে চলে আসা। হয়তো তোমাদের গ্রুপে একটু জানানো হয়েছিল যে আমাদের এইচএসসি পরীক্ষাটা কিন্তু একদমই হাতের কাছে চলে এসেছে। তোমাদের হাতে আজ থেকে শুরু করলে নিয়ার অ্যাবাউট ৪৮ দিনের মতো আছে। তো এখনো আমরা অনেকে আছি বা আমার অনেক চেনা জানা স্টুডেন্ট আছে যারা বলে যে ভাইয়া এখনো আমি পড়াটাকে ওভাবে গুছিয়ে উঠতে পারিনি বা বিভিন্ন জায়গায় ওয়ান শট ক্লাস করতেছি, ক্লাসে কি ভাইয়া সব কভার হবে কিনা নাকি টেস্ট পেপার করতে হবে। তো এইসব বিষয় নিয়ে আমরা জাস্ট বেশি টাইম নিব না, 15 থেকে 20 মিনিট আমি কথা বলবো। আমার সাথে আছে এবারই আমার স্টুডেন্ট এবং খুলনায় খুলনা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। আমি আসলে মূলত ভাইয়ার হাতেই ছেড়ে দিয়ে চলে যাব, ভাইয়াই তোমাদের গাইডলাইন দিবে। বাট 1 মিনিট আমরা টাইম নিব। তোমাদের যারা চেনা পরিচিত ফ্রেন্ড আছে তোমরা তাদেরকে মেনশন দাও এবং এইচএসসি 25 ব্যাচের যারা আছো, আমাদের আলটিমেট টার্গেট আজকে খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে তোমাদের সাথে জাস্ট আমরা এই গাইডলাইনটা শেয়ার করব যে আসলে এখন এই 11th আওয়ারে এসে কিভাবে এ প্লাসটা তুমি ইনশিওর করতে পারো। হ্যাঁ, যদিও ক্যাপশনটা তোমার রতন ভাইয়া চয়েস করেছে, লিখেছে 48 দিনে আসলে কি এ প্লাস সম্ভব কিনা। হ্যাঁ, এটা সম্ভব, অবশ্যই সম্ভব। তবে পড়ার প্রসিডিউরটা একটু তোমাকে মেনটেন করতে হবে। এখন বলতে পারো যে ভাই 48 দিনে কিভাবে সম্ভব, তো তুমি এতদিন যে কিছুই পড়নি তা তো না। তো সেই হিসেবে আমরা সংক্ষিপ্ত সময় নিজেদের এক্সপিরিয়েন্স যেগুলো আছে, আমি তো অলওয়েজ বলি যে আমি স্কুল কলেজে কখনো ফার্স্ট সেকেন্ড থার্ড ওভাবে 8 এর পর হতে পারি নাই, বাট বোর্ড পরীক্ষা যশোর বোর্ডে যতগুলো পরীক্ষা দিয়েছি সবগুলোই কিন্তু স্কলারশিপ ছিল। ইভেন কেমিস্ট্রিতে আমার টপ মার্ক ছিল। তো সেই হিসেবে আমি তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করবো যে 11th আওয়ারে কিভাবে সিকিউ এবং এমসিকিউ তুমি টোটালটা কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, এ প্লাস তোমাদের 100 তে 100 পেতে হবে না, বাট 80 ক্রস করতে হবে। আমি 1 মিনিট টাইম নিব, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন দাও এবং তোমাদের ইন্টারনাল গ্রুপ থাকলে সেখানে লাইভটা একটু শেয়ার করে দাও। আমি রতনকে রিকোয়েস্ট করব তুমি একটু আনমিউট করে আমাকে বলবে যে কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এবং আমাদের ভাই বোনরা মোটামুটি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা কমেন্টে তারা জানিয়েছে কিনা। আমি একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য দেখতে পারতেছি না, তুমি আমাকে একটু ইনফর্ম করো রতন। জি ভাইয়া, শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা রতন, তাহলে আমরা 1 মিনিট টাইম নিব। বাজে হলো 14, ইনশাল্লাহ আমরা 15-16 থেকে 15 থেকে 20 মিনিট টাইম নিব, আমি কথা বলবো। আর তুমি হলো আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে ফিজিক্স, তোমরা এখনো যারা জয়েন করোনি জয়েন করো। আমি বলে দিব যে আসলে ফিজিক্স আমার থেকে রতন ভাই ভালো পারে, তো সেই হিসেবে ফিজিক্সে কিভাবে 11th আওয়ারে তুমি ইনশিওর করবে যে টোটাল মার্কের ভিতরে 25টার ভিতরে 24টা এমসিকিউ কিভাবে তুমি শিওর করতে পারো বা 23টার কাছাকাছি করতে পারো। যাদের পড়াটা আসলে অ্যাকচুয়ালি গুছানো নেই তাদের জন্য আমাদের লাইভ। আমি 1 মিনিট একটু টাইম নেই। হ্যাঁ, এর ভিতরে তোমরা যারা যারা আছো জয়েন করে নাও। মোটামুটি আমিও কমেন্ট দেখতে পাচ্ছি, শিশিরের কমেন্ট দেখা যাচ্ছে। শিশির লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইয়াসিনের সাথে অনেকদিন পরে মনে হয় আমার যোগাযোগ হলো। কেমন আছো? আমি আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাব্বি, ওয়ালাইকুম আসসালাম। রিফাত, আমার স্টুডেন্ট, আজলাম করে লিখেছে যে ছোট ভাইয়ারা ভাইয়ার কথা শুনো। আচ্ছা যাই হোক, এবার মোটামুটি শুরু করে দিই, বেশিক্ষণ টাইম নিব না। আমি জাস্ট তোমাকে একটু বলতে চাই, ফার্স্ট অফ অল কেমিস্ট্রিতে এখন তোমার আগে তো পড়া অলরেডি মোটামুটি কমপ্লিট। যদি কমপ্লিট না হয়েও থাকে তুমি আজকে থেকে চিন্তা করলে তোমার হাতে 48 দিন সময় আছে। কি বলেছি মাথায় ঢুকিয়ে নাও, তোমার হাতে আছে 48 দিন সময়। ওকে ফাইন, তাহলে সিকিউ এর কনসেপ্ট পরে আমি তোমাকে একটু বলতে চাই এমসিকিউ যে পোর্শনটা আছে। এমসিকিউ এর জন্য তোমার 25টা কোশ্চেন তো আসবে। এখন এই 25টার জন্য তুমি আসলে কি বই পড়বে
নাকি ভাই বিগত সালে বোর্ড পড়বো, নাকি ভাই আপনারা অনলাইনে ওয়ান শট ক্লাস নিচ্ছেন, এই ওয়ান শট ক্লাসই এনাফ হবে। এখানে তোমাকে আমি সবার আগে বলতে চাই, ওয়ান শট ক্লাস অবশ্যই অবশ্যই হাইলি বেনিফিশিয়াল। এটা ভাইয়ারা অনেক অ্যানালাইসিস করে অর্গানাইজড ওয়েতে সব টাইপ ভিত্তিক এমসিকিউ তোমাদেরকে সলভ করা, তাই এটা অবশ্যই তোমার জন্য উপকার হবে করলে। বাট তার মানে এই না যে তুমি অনশট ক্লাস করেছো মানে তোমার সব এমসিকিউ কমন, এবং অনশট ক্লাস ভাইয়ারা করাচ্ছে বাট তোমার তো প্র্যাকটিস করতে হবে। এই জন্য এমসিকিউ ভালো করার জন্য অব্যর্থ একটা ঔষধ, অব্যর্থ মানে এটা তোমার কাজে লাগবেই। সেটা আসলে কি জানো, তোমার যে কাজটা করতে হবে সেটা লাইক তোমার বই আছে হাজারি স্যারের বই, তোমার কাজ হবে হাজারি স্যারের বইটা সুন্দর করে আগে বের করা। লাইক পরিবেশ রসায়নটা আমি বের করেছি, এখন পরিবেশ রসায়নের যে এমসিকিউ আছে, 1 নাম্বার এমসিকিউ তুমি করতে গেলা, লাইক ওখানে কোশ্চেন আছে মেসোস্ফিয়ারের বিস্তৃতি কত কিলোমিটার, 4টা অপশন দেয়া আছে। এখন তোমার যদি বই সম্পর্কে নলেজ আগে থেকে ভালো থাকে, ওকে ফাইন, তাহলে তুমি এটা নিজে পারবে। যদি তোমার নলেজ ভালো না থাকে, তোমার কাজ হবে অনলাইন ওপেন করে আমাদের ক্লাস হোক বা যে কোনো ভাইয়া বা মেন্টর যার ক্লাস তোমার ভালো লাগে, প্রত্যেকের অনুশীলনী সলভিং ক্লাস কিন্তু অলরেডি আপলোড দেয়া আছে, তুমি ওটা একটু নিজের সামনে ওপেন রাখবে। এরপরে দেখবে যে ভাই 1 নাম্বার যখন পড়িয়েছে যে মেসোস্ফিয়ারের বিস্তৃতি কত কিলোমিটার, তোমার কাজ হবে তোমার বইটা বের করে ওর পাশে লিখে নিয়া যে মেসোস্ফিয়ারের বিস্তৃতি কত কিলোমিটার। তবে এই একটা এমসিকিউ যখন তুমি সলভ করতে গেলে ওর সাথে সাথে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওই 4টার বিস্তৃতি কত এটা একটু কষ্ট করে পাশে লিখে নিতে হবে। তাহলে তুমি নিজে বুঝতে পারলে যে মেসোস্ফিয়ারের বিস্তৃতি আগের বার আমার বোর্ডে এসেছে, তার মানে পরের বার কিন্তু ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা ইভেন এক্সোস্ফিয়ারও আমরা পড়ি, যে কোনোটাই আসতে পারে। তো তোমার কি করতে হবে, সবগুলোই ব্যাখ্যা পড়তে হবে। এভাবে তোমার একটা এমসিকিউ সলভ হলো। কিন্তু এবার তুমি পর্যায়বৃত্ত ধর্মতে যাও বা এই পরিবেশ রসায়নেই তুমি থাকো, তোমার কোশ্চেন এসেছে আদর্শ তাপমাত্রাটা কত বা প্রমাণ তাপমাত্রা কত এসেছে। এটা এসেছে মানে পরের বার যে এটাই আসবে এটা কিন্তু কেউ বলেনি, বাট পরের বার আসতে পারে পরম শূন্য তাপমাত্রা কত। তাহলে তুমি যখন এই কোশ্চেনটা সলভ করবে, লাইক এটা 2 নম্বরে আছে, এটা যখন তুমি সলভ করবে তোমার কাজ হবে আদর্শ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা, পরম তাপমাত্রা, এই 4-5টার ব্যাখ্যাটা পাশে লেখা। এটা তুমি যদি তোমার বই সম্পর্কে নলেজ ভালো থাকে তাহলে তুমি এমনিতেই পারবে। আর যদি একটু দুর্বল থাকো, আমার মতো একটু কাঁচা থাকো, তাহলে অনলাইনে আমাদের সাপোর্ট নিতে হবে। আমরা যেটা অনুশীলনী সলভিং যে ক্লাসগুলো আছে, বা রতন ভাই আগের দিন সুন্দর রুটিন করেছে, ভাইয়া অনলাইনে তোমাকে পড়িয়ে দিবে যে অনুশীলনী কোন কোন কোশ্চেন লাগবে, এর সাথে অ্যাডিশনাল কি ইনফরমেশন লাগবে, এগুলো বইয়ে কোথায় আছে। তো তখন তুমি এই 4-5টা ইনফরমেশন যখন পাশে লিখে নিলে, তখন কিন্তু তুমি ওই সম্পর্কে সব নলেজটা মাথায় গ্যাদার করেছো, তাহলে বোর্ডে যেটাই আসুক তুমি পারবে। ভাইয়া অনেকে একটা ভুল প্রসিডিউর ফলো করে, বা স্টুডেন্ট লাইফে আমি যখন বুঝতাম না আমিও করতাম, সেটা হলো প্রথমে বই পড়তে যেতাম সব, কি বলেছি, প্রথমে বইয়ের সব লাইন পড়তে যেতাম, পড়ার পরে কি হতো, তারপরে ভাবতাম যে এবার বই পড়েছি এবার কোশ্চেন সলভ করবো। বাট এটা তো ক্লাস 10 না, ক্লাস 10-এ ছোট বই ছিল, অল্প ইনফরমেশন ছিল, অনুশীলনী সলভ করাটা তুলনামূলক সহজ ছিল। বাট এখন তো আর এটা না, অনেক ইনফরমেশন পড়লাম, পরের দিন ভুলে যেতাম, অনুশীলনী সলভ করতে গেলে ওভাবে আর পারা যেত না। কথা কি বুঝাচ্ছ? তা ওই প্রসিডিউর থেকে বেরিয়ে আসতে হবে। তোমার সামনে ভাইয়ারা সলভ করিয়ে দিচ্ছে, তোমার এটা নিজের বইয়ে নিজের হাতে লিখে নিতে হবে। আমরা এবার কন্টিনিউয়াস প্রত্যেক দিনই লাইভে আসবো ইনশাআল্লাহ, আমি দেখিয়ে দিব যে অনুশীলনী কিভাবে সলভ করতে হয়। রতন ভাই তোমার প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে সলভ করিয়ে দিবে। ইভেন আমরা দেখলাম আগের দিন রতন ভাই অলরেডি রেডি করে ফেলেছে ফিজিক্সের ওয়ান শট ক্লাসের যে স্লাইড, যত ধরনের টাইপ আছে একটা অধ্যায় থেকে আসা পসিবল, সবগুলো ব্যাখ্যা সহকারে তোমাকে বুঝিয়ে দেওয়া। এগুলো যখন তুমি করবে তখন তোমার নলেজ একটু ইনরিচ হবে। বাট এটা না করে তুমি যদি শুধু বই পড়তে যাও, শুধু বই পড়তে গেলে কিন্তু ইনফরমেশন কভার হবে না। কথা কি বুঝেছো, যে শুধুমাত্র বই পড়ে এটা তুমি পারবে। লাইক কোশ্চেন এসেছে এস ব্লক মৌল কয়টা, তাহলে তোমার পি ব্লক, ডি ব্লক, এ ব্লক, ইনার ট্রানজিশনাল, 5টা ইনফরমেশনই পাশে লিখতে হবে। এটা তুমি নিজে তো জানবে না বা লেখাটা তোমার পক্ষে পসিবল না। আমরা যারা বছরের পর বছর অ্যানালাইসিস করতেছি আমাদের কাছে জিনিসটা কম্পারেটিভলি ইজি, তা আমরা বলতেছি তুমি জাস্ট ওটা নিজের বইয়ে লিখে নাও। এরকম একটা অধ্যায় যদি 100 এমসিকিউ থাকে, তোমার 400 ইনফরমেশন
তোমার যখন পড়া হয়ে যাবে তুমি কিন্তু একদিন যদি ডিটারমিনেশন নিয়ে বসো একদিনে কিন্তু 400 এমসিকিউ সলভ করা পসিবল। কি বলেছি? ডিটারমিনেশন নিয়ে কুল মাইন্ডে ফোকাসড ওয়েতে যদি কেউ পড়তে বসে তাহলে একদিনে 400 এমসিকিউ সলভ করা কিন্তু পসিবল। এখন এর মাঝখানে যদি তুমি ফোন চালাও, একটু বাবু বেবির মেসেজ চেক করো, উপরে নোটিফিকেশনে মেসেজ আসলো, এগুলো করলে আবার প্রবলেম, তাহলে তোমার বেশ কিছুদিন লেগে যেতে পারে। এই জন্য তোমার কি করতে হবে যে ভাইয়া ডিপ ফোকাস নিয়ে সকালবেলা বসবো, আজকে আমি ডিটারমাইন্ড পরিবেশ রসায়নের যতগুলো এমসিকিউ আছে, ভাইয়া অনলাইনে আপনার ক্লাস হোক বা যার ক্লাস হোক, ওয়ান শট অনুশীলনী সলভের ক্লাস দেখে আমি আমার বইয়ে দাগিয়ে নিব, লিখে নিব ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এটা যদি হয় তাহলে দেখবে যে তোমার ইনফরমেশন গুলো তুলনামূলক ইজি হয়ে যাচ্ছে। তা এমসিকিউ এভাবে টোটাল বইটা একটু সলভ করতে হবে। তবে তুমি ঝামেলায় পড়বে হলো জৈব রসায়ন নিয়ে। জৈব রসায়ন নিয়ে আমি কিছু বলবো না, জৈব রসায়নের জন্য সারপ্রাইজ আছে তোমাদের। আমি রতন ভাইকে রিকোয়েস্ট করবো, রতন তুমি কি আছো? জি ভাইয়া। রতন ভাইকে আমি রিকোয়েস্ট করবো যে আমি তো অন্য অধ্যায়ের এমসিকিউ নিয়ে মোটামুটি কিছুটা বলেছি, রতন ভাইয়া জৈব রসায়নের বই নিয়ে দারুণ একটা কাজ করেছে, সেটা রতন ভাইয়ের মুখেই শুনবো। বাট আমি তোমাদের একটু হিন্স দেই, অর্গানিক কেমিস্ট্রি সব তো পড়া পসিবল না, এই জন্য ভাইয়া একটা কাজ করেছে। সেটা কি, বিগত সালে যে কোশ্চেন গুলো বোর্ডে এসেছে, ম্যাটে এসেছে, ড্যাটে এসেছে, এই ইনফরমেশন গুলো ভাইয়া বইয়ে সুন্দর করে কালার কোডিং করেছে, 4-5টা আলাদা কালার কোড করেছে। তা আমার কাছে মনে হয়েছে বিগত 5-6 বছর পড়িয়ে আমার কাছে যেটা মনে হয় যে বিগত সালে ম্যাট, ড্যাট এবং বোর্ডে যে ইনফরমেশন বা কোশ্চেন গুলো এসেছে এগুলো যদি অ্যাটলিস্ট কেউ অ্যানালাইসিস করে তাহলে এর বাইরে জৈব রসায়নের কোশ্চেন কিন্তু খুব যে অ্যাটিপিক্যাল হয় বিষয়টা কিন্তু এমন না। আর এর পাশাপাশি তোমার অনুশীলনীতে সলভ করতে হবে। তা বইয়ের সাথে কম্বাইন করে ভাইয়া একটা সিস্টেম করেছে, টেকনোলজির দিক থেকে আমি একটু পিছিয়ে আছি বাট ভাইয়া খুবই অ্যাডভান্স। সে একটা কাজ করেছে, প্রত্যেকটা অনুশীলনীর পাশে ব্যাখ্যা বলে একটা অপশন অ্যাড করেছে, যে ব্যাখ্যায় চাপ দিলে ডিরেক্ট ওই পেজে চলে যাচ্ছে যে আসলে কোথায় এই লাইনটা বা এমসিকিউ বোর্ডের এমসিকিউটা আছে। আবার অনেক লাইন পড়তে গিয়ে অর্গানিক কেমিস্ট্রি আমরা যারা একাডেমিকে ফাঁকি দিয়েছি তারা অনেক লাইন পড়তে গিয়ে ব্যাখ্যা বুঝবো না, সেই লাইনগুলো আমরা ভিডিও করে, ছোট 1-2 মিনিটের ভিডিও, লাইক ওজোনালাইসিস বিক্রিয়া তুমি বুঝতেছো না, ভাইয়া রতন ভাই কি করেছে, ওজোনালাইসিস বিক্রিয়ার পাশে আমরা বুঝিয়ে দিয়েছি একটা ভিডিওতে 1 মিনিটে যে ওজোনালাইসিস থেকে কি করছেন আসে, কনসেপ্টটা কি হবে। এই কাজটা আমরা কি করেছি, এই জিনিসটা ভাইয়া পাশে অ্যাড করেছে, তুমি যদি ওখানে চাপ দাও ডিরেক্ট তোমার কোশ্চেনে চলে যাবে, ভিডিওতে চলে যাবে, তুমি ব্যাখ্যাটা ডিরেক্ট দেখতে পারবে। তা আমার কাছে মনে হয় বাংলাদেশে এমন কোনো পিডিএফ বা এমন ইন্টারেক্টিভ পিডিএফ নেই যেখানে এভাবে জৈব রসায়নের প্রত্যেকটা কনসেপ্টের পাশে চাপ দিলে ব্যাখ্যার ভিডিওতে চলে যাচ্ছে, তোমার ব্যাখ্যা দেখতে পারতেছো, ভাইয়ারা ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছে, অনুশীলনী কোশ্চেনে চাপ দিলে ব্যাখ্যার পেজে চলে যাচ্ছে। ইভেন আমি তো ভাইয়াকে বলেছি, ভাইয়া হয়তো করে ফেলেছে, অ্যাডিশনাল যে ব্যাখ্যা তোমাকে বললাম অনলাইনে ভাইয়াদের সাপোর্ট নিয়ে করতে হয় ওটা আমরা পাশে লিখে দিয়েছি যাতে তোমার আলাদা টাইম না যায়। আর এর পাশাপাশি তো আমাদের ডাক্তার হাদির রহমান সিয়াম ভাইয়ার অলরেডি 12 পেজের মাস্টার সাজেশন আছে জৈব রসায়নের, যেটা আমরা সারা দেশে যত ব্রাঞ্চ আছে সব জায়গায় ওটাই পড়াই। বিগত 10-12 বছর ধরে ওখান থেকে কোর্সেন প্রত্যেকবারই কমন থাকতেছে, সেটা তোমার বোর্ড হোক বা ম্যাথ হোক। তা আমি রতন ভাইকে রিকোয়েস্ট করব তুমি একটু আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে তাদের জৈব রসায়নের যে ভয় এটা দূর করার জন্য আমরা আসলে পিডিএফ থেকে কিভাবে তাদেরকে বেনিফিটেড করতে পারি বা কিভাবে তারা উপকৃত হবে এই বিষয়ে তুমি একটু কথা বলো রতন। আসসালামু আলাইকুম। তো আমাদের সামনে তাওহিদ ভাইয়া এই মুহূর্তে কেমিস্ট্রি নিয়ে অনেক কথাই বলল। আসলে কেমিস্ট্রিতে আমাদের সবার ভয় হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, যেখানে আমরা একাডেমিক লাইফে অর্গানিক কেমিস্ট্রিতে অনেক ফাঁকিবাজি করি, অ্যাডমিশন লাইফে অনেক ফাঁকিবাজি করি, কিন্তু অ্যাডমিশন লাইফে আমাদের বাধ্যতামূলক পড়াশোনা করতে হয়। কিন্তু একাডেমিক লাইফে আমাদের কিছু দুর্বলতার কারণে অ্যাডমিশনে গিয়ে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা প্রপার অ্যান্সার করতে পারি না, বা সেটা আমাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। তো অর্গানিক কেমিস্ট্রির আসলে অনেক বড় একটা চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টার আসলেও এ টু জেড সব পড়া বা মনে রাখা সম্ভব না। তাই জন্য অর্গানিক কেমিস্ট্রির জন্য আমরা একটু ব্যতিক্রম কিছু নিয়ে আসছি, ইনশাল্লাহ ধাপে ধাপে আরও অধ্যায়ের জন্য আমরা নিয়ে আসব। তো অর্গানিক কেমিস্ট্রির সিস্টেমটা আমাদের এইরকম, আমাদের ম্যাথ কোশ্চেন আলাদা, ডেট কোশ্চেন আলাদা এবং প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন আলাদা। তো
তোমরা বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা যে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বা প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেনে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ কোশ্চেন, ডেট কোশ্চেন, তারপরে ভার্সিটি কোশ্চেন, বোর্ড কোশ্চেন এগুলো থেকে বারবার রিপিট হয়। তো আমরা মেন বইয়ে দাগানোর এই ভার্সিটি, ম্যাথ, ডেট এবং বোর্ডের কোশ্চেন ব্যতীত আর কিছুই পড়বো না। এখন অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের আসলে অনেকেই সবকিছু বুঝি না, তো যেখানে যেখানে না বুঝলেই নয় আমাদের সেই জায়গাগুলোতে আমরা শর্ট মাত্র 1.5 থেকে 2 মিনিটের ভিডিও অ্যাড করেছি। তুমি যদি পিডিএফে ওই টপিকের ক্লাসের উপর ক্লিক করো, তুমি ডাইরেক্ট ক্লাসটা দেখতে পারবা। তারপরে অনুশীলনীর কোশ্চেনের জন্য আমরা যে বিষয়গুলো দেখছি, অনুশীলনীতে আমরা শুধু ইউটিউব ভিডিও দেখে সলভ দেখি। আসলে সলভ ভিডিও দেখা পর্যন্তই আমাদের থাকে, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য কি, কোশ্চেনটা মেন বই কোথায় থেকে আসছে এটা জানা। তো সেটার জন্য আমরা ওখানে একটা ব্যাখ্যা সিস্টেম করছি। তোমরা যখন ওই ব্যাখ্যাতে ক্লিক করবা তখন তোমরা মেন বইয়ের কোন জায়গাতে আসলে কোশ্চেনটা আছে সেখানে তোমরা চলে যাবা। তাহলে তুমি বুঝতে পারতেছো যে তোমার কোন লাইনটা পড়া উচিত মেন বইয়ে, কোনটা পড়া উচিত না। এতে কি হবে, তোমাদের মেন বইয়ে পড়ার আগ্রহ আরো বেশি হবে। এটা হলো আমাদের অর্গানিকের। তো ইনশাল্লাহ আরো কিছু অধ্যায় আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতেছি, ইনশাল্লাহ সামনে আরো আগাবো। তো তাহিদ ভাইয়াকে আগে বলার জন্য অনুরোধ করছি। নতুন ভাই কিন্তু বলে ফেলেছে যে আসলে আমি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে যে মেসেজটা তোমাকে দিতে চেয়েছি ভাই কিন্তু সুন্দর করে বলে দিয়েছে যে তোমার আসলে অর্গানিক কেমিস্ট্রি এমসিকিউ আর সিকিউ তো এখন ওই কনসেপ্ট গুলো তোমার ক্লিয়ার করা আছে। আর সিকিউ এর জন্য আজকে হয়তো আমি ওভাবে কথা বলতেছি না, সিকিউ এর জন্য অন শর্ট ক্লাস বলে দিব, কারণ সিকিউ বিগত 4-5 বছর ধরে আমি বলে একটা ক্লাস নেই 4 ঘন্টার সিকিউ এর জন্য। তোমরা অনেক অন শর্ট ক্লাস করতেছো ঠিক আছে, বাট আলটিমেট আমার মতো যারা একটু ফাঁকিবাজ আছো যে ভাই এত করতে পারবো না, 8 ঘন্টা 10 ঘন্টার অনশর্ট ক্লাস করতে কষ্ট হয়, তোমাদের জন্য হলো আমি 4 ঘন্টায় একটা রিভিশন ক্লাস নেই, প্রত্যেকবারই নেই 4 ঘন্টা রিভিশন ক্লাস। মানে কেমন, মানে তুমি অনেক কিছু পড়তেছো ঠিক আছে, ওকে ফাইন, বাট তুমি যদি একটু টেকনিক্যাল ওয়েতে অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে গুণগত রসায়ন মানে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট থেকে যদি আমি বলি, গুণগত রসায়নে 2 সেট কোশ্চেন কিন্তু আসতেছেই, বা আমাদের পেজে আপলোড দেয়া আছে অনশর্ট ক্লাসের স্লাইডটা, ওটার উপর আমি একটু ক্লাস নিব, বাট 2টা কোশ্চেন কিন্তু প্রত্যেকবার আসতেছে। তুমি যদি একটু টেকনিক্যাল ওয়েতে 4টা টপিক সিলেক্ট করে নাও, কয়টা, 4টা। হাইড্রোজেনের বর্ণালী রেখা, কি বলেছি, হাইড্রোজেন বর্ণালী রেখা থেকে, পাউলির বর্জন নীতি থেকে, অদক্ষেপ পড়বে কি পড়বে না মানে দ্রাব্যতা গুণফল থেকে, এই 3টা টপিক পড়লে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমার 2টা কোশ্চেন কমন বেঁধে যাবে। এখন ভাই এরকম টপিক বলা তো সহজ, এই জন্যই একটু ক্লাস নিব, কারণ আমি বললাম যে অদক্ষেপ থেকে কোশ্চেন আসবে বা দ্রাব্যতা গুণফল থেকে কোশ্চেন আসবে, ওকে ফাইন, বাট অ্যাজ এ স্টুডেন্ট আমি যদি স্টুডেন্টের জায়গায় বসি আমি কিন্তু বুঝি যে দ্রাব্যতা গুণফলের অদক্ষেপের কনসেপ্ট অনেকে ভুলিয়ে ফেলে। স্কোয়ার মানে দ্রাবকের সমতাকৃত সংখ্যাটা ঘনমাত্রার স্কোয়ার কয়বার দিব, প্রথমবার দিব না দ্বিতীয়বার দিব, একবার দিলে নিচে এসে কি আরেকবার দিব কিনা, বা শুধুমাত্র যে একদম সহজ কোর্সে নিয়ে আসবে এমন তো না, দ্রাব্যতা গুণফল থেকে সময়ায়ন প্রভাব আসে। ইভেন আমি যখন যশোর বোর্ডে পরীক্ষা দিয়েছি 2019 সাল, আমাদের সময় কিন্তু সময়ায়ন প্রভাব থেকে কোশ্চেন এসেছে। আমরা শুধু অদক্ষেপ অদক্ষেপ পড়ে যাই, বাট সময়ায়ন প্রভাব না পড়লে ওই সিকিউটা কিন্তু তোমার মিস হয়ে যেতে পারে। এইভাবে আমরা 2টা সিকিউ গুণগত রসায়ন থেকে এমন ভাবে সাজাই, হয়তো তার ভিতরে টাইপ থাকতে পারে 3-4টা, বাট কোশ্চেন ইনশাল্লাহ কোনোদিন মিস যাবে না। এটা বিগত 4 বছরে আমার এক্সপিরিয়েন্স, আমি দেখেছি যে এই 4টা টাইপের ভিতরে মানে হাইড্রোজেনের বর্ণালী রেখা, পাউলির বর্জন নীতি, ওখান থেকে দ্রাব্যতা গুণফলের 3টা টাইপ, এটা যদি তুমি ইনশিওর করতে পারো, বাট এরপরে যদি রাদারফোর্ড বোর এগুলো আসে এগুলো তোমরা পারবে, ওগুলো আসলে কনসার্ন না, বাট এই জায়গায় ইনশিওর করলে গুণগত রসায়ন কিন্তু তোমার কমপ্লিট হয়ে যায়। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, বাংলা টাইপের টপিক, অনেক কিছু পড়িনি মনে নেই, এরকম অনেক কোশ্চেন তোমাদের আছে, বাট আমি তোমাকে বলি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে লিখেও কিন্তু ফুল মার্ক পাওয়া যায়। ইভেন আমার কেমিস্ট্রি মার্ক ছিল কিন্তু একটা 94 একটা 96, বাট কোশ্চেন কিন্তু কঠিন ছিল, তুমি বের করে দেখবে যশোর বোর্ড 2019 এর কোশ্চেন খুবই অ্যাটিপিক্যাল, অনেক কিছু পরীক্ষার হলে নতুন দেখেছি আমি নিজেও, না পেরে পরে বাংলা ওই যে কি আম টাম সংরক্ষণ করে কিভাবে এগুলোও লিখতে হয়েছে। যাই হোক, বাট মার্ক কিন্তু কম ছিল না। এর কারণ কি, কারণ একটু বুঝে পড়েছি তুমি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ওভাবে সিলেক্ট করা যায় যে কোথা থেকে কোশ্চেন আসবে। ভাইয়া সংকর অরবিটাল গঠন কোশ্চেন আসবেই, ভাইয়া সংকর অরবিটালের আকৃতি কেন ভিন্ন হচ্ছে, ভ্যাসপার থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ওখান থেকে কোশ্চেন কিন্তু আসবে। ভাইয়া এটা আসবে, এটা সবাই জানে, বাট সমস্যাটা এখানে না,
সমস্যাটা হলো সংকর অরবিটাল আঁকতে পারে না অনেকে। জৈব যৌগ আসলে কিন্তু আঁকতে হয় একভাবে, আমাদের আয়নিক যৌগগুলো আসলে আঁকতে হবে আর একভাবে। যদি আয়ন আকারে আসে, অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়া আসলে আঁকার যে নিয়ম, অ্যামোনিয়াম আয়ন কিন্তু একই না। কথা কি বুঝেছো? পানি যেমন আঁকবা, হাইড্রোনিয়াম আয়ন আঁকার নিয়ম কিন্তু একই না। তাই আমরা কি করেছি যে সংকরায়নের জন্য একটা সিকোয়েন্স বের করেছি, এবং এটা আমি বলতে পারি ওপেনলি যে সারা বাংলাদেশে আমি অনেক অনলাইন ক্লাস ঘেটেছি, অনেক চেষ্টা করে বের করতে চেয়েছি যে আসলে কেন সংকরায়ন এক একটা এক এক নিয়মে করবো, একটা কমন ফরম্যাট সাজানো যায় কিনা। সেটা কিন্তু আমরা বের করেছি যে ওই ফরম্যাটে সব সংকরায়ন তুমি বের করতে পারবে, সবগুলোর ছবি তুমি আঁকতে পারবে, এবং ফরম্যাট ছাড়া যদি তুমি কখনো করতে যাও, তোমার যে ঝামেলাটা হবে এক একটা এক এক নিয়ম। ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমি এই সিস্টেম জানতাম না, এবং পরীক্ষার আগের দিন মুখস্থ করেছি যে এটা আসলে এভাবে আঁকবো, এটা আসলে এভাবে আঁকবো। তোমার রতন ভাই আমার সাথে একমত হবে, ও যখন স্টুডেন্ট ছিল ওই সেম সমস্যায় পড়েছে যে এটা মুখস্থ করে আমাদের চলে যেতে হবে, এটা এভাবে আঁকবো, এটা আসলে এভাবে আঁকবো। বাট এটা এখন বুঝে সিস্টেমিক ওয়েতে যে কোনোটাই তুমি আঁকতে পারবে। তাহলে শঙ্কর অরবিটাল থেকে আসবেই কোশ্চেন, শঙ্করায়ন একই হওয়া সত্ত্বেও বন্ধন কোণ ভিন্ন কেন, আসবেই। এক সেট পেইড, আগেরটা থেকে 2 সেট পেইড, এখান থেকে একটা 3 সেট কিন্তু পেইড হয়ে গেল। বা তৃতীয় অধ্যায় থেকে আরেকটা কোশ্চেন আসবে, সেটা হলো আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আছে 11টা, 11টা আপনি মনে রাখতে পারবেন না, তো আমরা ওটা এমসিকিউ এর জন্য আধা বিক্ষেপ, সিয়ামবায়ের ট্রেডমার্ক, আধা বিক্ষেপ, আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, ওগুলো মনে রাখানোর টেকনিক আছে। বাট সিকিউ এর জন্য ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি, এখান থেকে কোশ্চেন আসবে আসবে আসবে, 100% শিওর যে আসবেই। তবে এখানে তোমার মনে রাখতে হবে যে ভাইয়া স্বাভাবিকের থেকে আসে কিন্তু ব্যতিক্রম, ইলেকট্রন আসক্তি ব্যতিক্রমটা আসবে, বা আয়নীকরণ শক্তি ব্যতিক্রমটা আসবে। তাহলে সংকরায়ন থেকে এক সেট কমপ্লিট হলো, আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি থেকে গ মার্ক আসবে। আর কোশ্চেন যদি খুব কঠিন হয় গ মার্কে চলে আসবে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের একটা ব্যতিক্রম আছে আপনার বইয়ে, সেটা থেকে আসবে একটা ছবি দেওয়া আছে, এগুলো আমি অনশর্ট ক্লাসে বুঝিয়ে দেবো বইয়ের কোথায় আছে, কিভাবে অ্যান্সার লিখলে 4-এ 4 পেতে পারো। কারণ বাংলা টপিক লিখে 4-এ 4 পাওয়া কিন্তু একটা আর্ট, তুমি ইচ্ছা করলে কিন্তু পারবে না। তুমি হাতের লেখা একটু পচা হলো, বা সেগমেন্ট ওয়াইজ তুমি লিখলে না, জ্ঞান অনুধাবন, তারপরে লাস্টে তোমার মন্তব্য, উপাত্ত সংগ্রহ, এগুলো না থাকলে কিন্তু বোর্ডে পার্শিয়াল মার্কিং তোমার কাটা যাবে। তো এইগুলো তোমার খেয়াল রাখতে হবে, এইগুলো আমরা বলে দিব। তাহলে তৃতীয় অধ্যায় থেকেও কিন্তু কোশ্চেন কমন হয়ে গেল, আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি। ভাইয়া কোথায় এমফেসিস দিব, ব্যতিক্রম, ক্লাসে বুঝিয়ে দিব। ভাইয়া আরেকটা কোথা থেকে আসবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যতিক্রম, তাহলে এক সেট। পরবর্তী এক সেট আসবে সংকরায়ন, সংকর অরবিটাল আঁকতে হবে, 4টা টাইপ আছে বুঝিয়ে দিব। আর লাস্টে হলো এদের সংকরায়ন একই হওয়া সত্ত্বেও বন্ধন কোণ ভিন্ন কেন, এটা তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। কথা কি বুঝেছো? আর রাসায়নিক পরিবর্তন থেকে কোশ্চেন আসবে, তবে আমি বলি যে রাসায়নিক পরিবর্তন যারা কেপিকেসি সব টাইপ পারো না, অ্যাটলিস্ট আমাদের মাস্টার সাজেশন গ্রুপে আপলোড করা আছে, ওটার অ্যাটলিস্ট 4টা টাইপ যারা পারো না তারা কেপিকেসি টাচ করবে না। কারণ কেপিকেসি যাদের কনসেপ্ট ক্লিয়ার নাই তারা কিন্তু পরীক্ষা হলে গুলিয়ে ফেলবে যে বিয়োজন হার কই ছিল, বিয়োজন মাত্রা কই ছিল, বিয়োজন ধ্রুবক কই ছিল, কোথায় আমি আলফা বসাবো, নাকি এখানে আলফা বসানো যাবে না, এখানে পার্সেন্ট দেওয়া আছে। এই জন্য যারা আমার টাইপের ক্লাসটা করেছো, 5টা টাইপ আমি একই সিস্টেম ওয়াইজ করে দিয়েছি, ওটা যারা করেছো তারা কেপিকেসি তে অ্যাপ্রোচ করবে। তা বাদে কেপিকেসি অ্যান্সার করতে গেলে কিন্তু আপনি বিপদে পড়বেন, 2-3 পেজ হয়ে যাবে ম্যাথ, লাস্টে কিন্তু মিলবে না। তারপরে লাশ হাতিলিয়া থেকে কোশ্চেন আসবে, লাশ হাতিলিয়া ক্লাস 10 থেকে পড়ে আসতেছো, এই জন্য লাশ হাতিলিয়া নিয়ে আমরা খুব একটা কথা বলি না, তবে বলে থাকি যে লাশ হাতিলিয়া নীতির একটা ব্যতিক্রম আছে তোমার বইয়ে, অ্যামোনিয়ার সর্বোচ্চ উৎপাদনের জন্য একটা ব্যতিক্রম শর্ত আছে, এটা তোমাকে একটু পড়ে যেতে হবে। এটা আমরা বই থেকে দেখিয়ে দেবো যে ব্যতিক্রম এটা। আমরা আসলে ঢালাও ভাবে ব্যাখ্যা করে চলে যাই লাশাতিলিয়া, বাট ওটা কিন্তু স্যার ঢালাও ভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য তোমাকে দেয়নি, ওটা ব্যাখ্যাটা আসলে ব্যতিক্রম বিধায় তোমাকে দিয়েছে। তো চতুর্থ অধ্যায় থেকে মোটামুটি এটা এক সেট তুমি পাবে। সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা পেইড জায়গা হলো 2টা পাত্র দেয়া থাকবে, একটা অ্যাসিড একটা ক্ষার, সেখান থেকে তোমাকে বলা হবে মিশ্রিত দ্রবণের পিএইচটা আসলে কত। এখন মিশ্রিত দ্রবণের পিএইচ ও আসবে কোর্সেন আমি তো জানি, বাট এখানে কিন্তু টাইপ আছে শোনা অনেকগুলো। তোমার সবল অ্যাসিড সবল ক্ষার, দুর্বল অ্যাসিড সবল ক্ষার, দুর্বল ক্ষার সবল অ্যাসিড, কখন আমি নরমাল পিএইচ বের করব, কখন হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশনে অ্যাপ্রোচ করব, এটা কিন্তু এত সোজা না। তো এই জন্য এটা অ্যানালাইসিস করে বের করতে হয় কোনটা বাফার, কোনটা জাস্ট সবল অ্যাসিড দুর্বল অ্যাসিড। সবল অ্যাসিডের পিএইচ -log√k * c, ওকে ফাইন, বাট একটা দুর্বল অ্যাসিড দিছে, তুমি ওই একই অ্যান্সার দিয়ে আসলা -log√k * c, অ্যান্সার কিন্তু ভুল হয়ে গেছে, এটা করা যাবে না।
এই জন্য আমি তোমাকে একটু বলে দিব যে অ্যাসিড ক্ষার এর ক্ষেত্রে পিএইচ বের করার জন্য 4টা টাইপ আছে, এর বাইরে কোশ্চেন যাওয়া কখনো পসিবল না। আর লাস্টে গহা নাম্বারে একটা বাংলা কোশ্চেন থাকবে, সেটা হলো উক্ত দ্রবণে মানে ওই অ্যাসিড ক্ষারের দ্রবণে সামান্য পরিমাণে HCl যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা। হবে না, কারণ যেহেতু এটা বাফার, এটা পিএইচ এর পরিবর্তন হবে না। এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, যেহেতু বাংলা কোশ্চেন এখানে একটু টেকনিক্যাল ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে। তুমি যদি আমার মতো বোকা হও তাহলে তো 4-4 পাওয়ার জন্য স্যার মার্ক দিবে না, তাহলে তোমার একটু বুদ্ধিমানি করতে হবে। সেটা হলো তোমার বইয়ে এই ব্যাখ্যা দেওয়ার জন্য কিন্তু একটা ছবি দেয়া আছে যে সামান্য HCl যোগে পিএইচ এর পরিবর্তন হয় কি হয় না। এটা ব্যাখ্যা দেওয়ার জন্য যে বক্সটা আছে ওটা দিলে তুমি ফুল মার্ক পাবে। আর লাস্টে ভিনেগার থেকে একটা পেইড কোশ্চেন তোমরা জানো প্রত্যেকবারই, যে কিভাবে খাদ্য সংরক্ষণ করে এটার কৌশল গহমার্কে আসে, এবং গহমার্কে হলো ভিনেগার প্রস্তুতি। এটা থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে। তাহলে তুমি যদি একটু রিক্যাপ করো, তাহলে গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, এন্ড লাস্টে হলো কর্মমুখী রসায়ন। জায়গাগুলো কিন্তু সিলেক্টেড জায়গা সবাই জানি, বাট কোশ্চেন ধরতে গেলে টাফ হয়ে যাবে। এই জন্য আমরা টাইপ ভিত্তিক ওয়ান শট ক্লাসগুলোতে আলাপ আলোচনা করবো। আমি অনেক টাইম নিয়ে ফেলেছি অলরেডি, 30 মিনিট। রতন ভাইকে আমি বলেছিলাম যে আমি 15 মিনিট কথা বলবো, 30 মিনিট হয়ে গিয়েছে এক্সাক্ট, আর 20 সেকেন্ড আছে। আমি রতন ভাইকে রিকোয়েস্ট করবো তুমি আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে ফিজিক্স নিয়ে একটু কথা বলবে। তবে আমি একটু বলে নেই যে রতন ভাইয়া লাস্ট বার মেডিকেল ভর্তি পরীক্ষায় তার ফিজিক্সে আমি অ্যান্সার মিলিয়েছি, 20টার ভিতরে কিন্তু 19টা রাইট হয়েছে। এবং রিসেন্ট সে অনলাইন ক্লাস নিল। ফিজিক্সের যে নলেজ আমি বলবো, ও আমার থেকে জুনিয়র, ও হলো কেএমসি রিসেন্ট ব্যাচ, সেই হিসাব করলেও প্রায় আমার থেকে 5 বছরের জুনিয়র। তারপরে বলতে লজ্জা নেই যে ফিজিক্সের নলেজ তুমি যদি বলো আমার থেকে ফার বেটার রতনের। এই জন্য আমি ফিজিক্সের জন্য বলবো যে রতন তুমি আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে বলবা যে এই সময় এসে তুমি যেহেতু বোর্ড পরীক্ষা আমি যতদূর জানি তোমার কেমিস্ট্রি মার্কও ছিল 191, ফিজিক্সেও হ্যান্ডসাম মার্ক ছিল, তুমি বলবে যে 11th আওয়ারে এসে ওরা এখন এমসিকিউটা ক্র্যাক করার জন্য 25-এর ভিতরে অ্যাটলিস্ট তোমার ভাই বোন যেন 23-24 পায়, এর জন্য তুমি শর্টকাট গাইডলাইন দিবে। কোনো বেসিক না, শর্টকাট গাইডলাইন দাও রকম। ধন্যবাদ ভাইয়া। ফিজিক্সে আমরা প্রথম পত্রে যাই পারি, আমরা সেকেন্ড পত্রে সবাই একটু দুর্বল। আর আমরা জানি বিভিন্ন বোর্ডে এবং সব বোর্ডেই প্রায় সচরাচর ফিজিক্স কোশ্চেন তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের থেকে কঠিন আসে। তো এই লাস্ট আওয়ারে আমরা চাইলে আর সব বেসিক পড়তে পারবো না, বা থিওরি মুখস্থ করতে পারবো না, থিওরি বুঝতে পারবো না। তো আমাদের লাস্ট আওয়ারে কি করতে হবে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, যেটা কারা করছে? আমরা করেছি, যেগুলা দিয়ে কি হবে? ওয়ান শট ক্লাস। ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা সর্বোচ্চ 10টা সিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, ম্যাক্সিমাম 100টা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যার মধ্যে তোমরা 95% ইনশাল্লাহ এমসিকিউ কমন পাবা বা আইডিয়া পাবা। সিকিউ আমরা যে ওয়ান শট ক্লাসগুলো নিব সেগুলোই তোমার জন্য এনাফ। তুমি যদি ডেইলি আমাদের ওয়ান শট ক্লাসগুলো ফলো করো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ফিজিক্সে তোমার একটা হ্যান্ডসাম মার্ক আসবে এবং A+ নিয়ে ইনশাল্লাহ কোনো রকমের চিন্তা করতে হবে না। আর ফিজিক্সের আমাদের যে লাস্ট টাইম আমরা নতুন করে আর কিছু পড়তে যাব না, আমরা পার্টিকুলার আমরা জানি যে 8টা কোশ্চেন, তার মধ্যে আমাদের 5টা অ্যান্সার করতে হবে। তো আমাদের সব অধ্যায় যে পড়তে হবে এমন না। ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদের 7টা অধ্যায়, ফার্স্ট অধ্যায় ধরলে 8টা অধ্যায় মোটামুটি। তো 8টা অধ্যায়ের মধ্যে আমাদের কোশ্চেন আসবে 8টা। 8টার মধ্যে আমার যে 8টা অধ্যায় করতে হবে এমন না, আমার 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আমি টার্গেট করব 5টা অধ্যায়, যে 5টা অধ্যায় আমি সচরাচর সবচেয়ে ভালো পারি। তার মধ্যে কি আমাদের আছে হচ্ছে ভেক্টর, কাজ শক্তি ক্ষমতা, পর্যায়বৃত্ত অনেকে পারি অনেকে পারি না, কিন্তু আদর্শ গ্যাসের গতিতত্ত্ব এটা সচরাচর অনেক ইজি কোশ্চেন আসে, এটা থেকে আমরা অ্যান্সার করতে পারি। তো আমাদের মুশকিল হয় কোন অধ্যায় থেকে? ফার্স্ট পেপারের নিউটনীয় বলবিদ্যা এবং মহাকর্ষ অভিকর্ষ। তো এই দুটো অধ্যায়ে যাদের একটু বেশি প্রবলেম, আমি বলবো যে তারা স্কিপ করে বাকিগুলোতে ফোকাস করলে ইনশাল্লাহ তোমরা 5টা সিকিউ অ্যান্সার রিল্যাক্সে করতে পারবা। আর যারা যে না আমার পূর্ববর্তী আইডিয়া আছে, আমরা পারবো একটু দেখলে, তো তাদের বলবো যে তোমরা নিউটনীয় বলবিদ্যা এবং মহাকর্ষ অভিকর্ষতে টাইম দিবা, তাহলে তোমাদের আর 5টা কোশ্চেন অ্যান্সার করার জন্য কোনো রকম
টেনশনে পড়তে হবে না, বা পরীক্ষার হলে গিয়ে যে আমার 5টা কমন পড়ে নাই আমি কি করব এখন, এমন কোনো সমস্যায় পড়তে হবে না। এবার আসি আমরা ফিজিক্স সেকেন্ড পেপার। ফিজিক্স সেকেন্ড পেপার সবার কাছেই তুলনামূলকভাবে কঠিন। আমরা তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান এই অধ্যায়গুলা সচরাচর পারিই না বললে চলে। কিন্তু তার মধ্যেও তো আমাদের সেকেন্ড পেপার অ্যান্সার করতে হবে 5টা। তো আমরা সেইভাবেই যে অধ্যায়গুলা না করলেই নয় এবং যে ম্যাথগুলা না করলেই নয় সেই টাইপগুলাই আমরা তোমাদের দিব, সেই এমসিকিউ গুলাই আমরা তোমাদের দিব। তোমরা যদি সেইগুলাই ভালো করে বুঝে শেষ পর্যন্ত হলে যাইতে পারো, ইনশাল্লাহ তোমরা ফিজিক্স নিয়ে আর কোনো রকম প্রবলেম ফেস করবে না, এটুকু আশা আমি দিতে পারি। আর বাকি থাকবে আমাদের বায়োলজি। ইনশাল্লাহ আমরা ওয়ান শট ক্লাসে বায়োলজিও ইনক্লুড করব। বায়োলজি হয়তো বা অর্ধেক আমি নিব, অর্ধেক ভাইয়া নিবে। আর তোমাদের আর একটা বিষয় আশ্বস্ত করছি, ইনশাল্লাহ যদি আমরা টাইম পাই, আমরা সবগুলো ক্লাস শেষ করে যদি আমরা টাইম পাই, ইনশাল্লাহ তোমাদের জন্য আইসিটি ক্লাসেরও ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। তো আমাদের ক্লাস ওয়ান শট ক্লাসগুলো হবে মোটামুটি পার ডে রেগুলার ক্লাস চলবে। এখন তোমাদের সুবিধার্থে হয়তো আমরা 2 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট সকালে আমরা সিকিউ শুধু ক্লাস লাইভ এবং রাত্রে শুধু এমসিকিউ, বা আমরা একসাথেও করতে পারি। এখন সেটা তোমাদের সুবিধার্থে তোমরা যেভাবে চাও। ইনশাল্লাহ আমাদের ওয়ান শট ক্লাস রেগুলারই থাকবে। ইনশাল্লাহ তোমরা তোমাদের রেগুলার ক্লাসগুলো ভালো করে পড়বা, প্র্যাকটিস করবা, ফোকাস করবা, তাইলে ইনশাল্লাহ তোমাদের আর লাস্ট আওয়ারে অন্তত এই 3টা সাবজেক্টে কোনো রকম টেনশন করতে হবে না। আর কেমিস্ট্রিতে তো ভাইয়া আছেই, বস। কেমিস্ট্রি নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। কেমিস্ট্রির এ টু জেড একবারে ধরাই খাওয়াই দিবে। তো ভাইয়াকে এখন বাকি কথা বলার জন্য বলছি। থ্যাংকস রতন, আমি তোমার কথা শুনতেছিলাম, কারণ ফিজিক্সে হলো আমি তোমাকে ফলো করি, বা এটা বলতে লজ্জা নেই যে ফিজিক্সের যে নলেজ এটা ফার বেটার, আমি আগেও বলেছি। তো ভাইয়া ফিজিক্সের কথাটা কিন্তু বুঝিয়ে দিয়েছে, বাট বায়োলজির বিষয়ে আমি একটু বলতে চাই। সেটা হলো যে বায়োলজির যে ইনফরমেশন গুলো আছে, বায়োলজি যেহেতু একটু বাংলা লেখা, এখানে ইনডেপথ তোমার নলেজ থাকতে হয়। আমরা চেষ্টা করব যে বায়োলজি শাহরিয়ার ভাইয়াকে ইনভলভ করা। ভাইয়া যদিও তার ব্যস্ততা, ফাইনাল প্রফেশনাল এক্সাম চলতেছে, তারপরেও শাহরিয়ার ভাই এবং অন্তরা ভাই যদি আমাদের কনসেন্ট দেয়, তাহলে আমরা চেষ্টা করব যে ভাইয়াদের এনে বায়োলজি কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার লাইক রক্ত, যেগুলো আমাদের শর্ট সিলেবাসে আছে, এগুলো আমরা একটু নেওয়ার জন্য ভাইয়া আপুদের রিকোয়েস্ট করব। আর শর্ট সিলেবাস বহির্ভূত যেগুলো আছে সেগুলো আমরা অলরেডি শাহরিয়ার ভাই যে আমি শাহরিয়ার ভাই মিলে কিন্তু অলরেডি শেষ করেছি। কালকে মোটামুটি অর্থনীতি রসায়নে ক্লাস নিলে কোর্স মোটামুটি কমপ্লিট। তো সেখানে শর্ট সিলেবাস বহির্ভূত অধ্যায় কিন্তু অনেকে পড়ে ফেলেছে। এই জন্য আমি বলবো যে শর্ট সিলেবাসের যে ক্লাসগুলো আছে এগুলো ইন শর্ট অল্পের ভিতরে, যেভাবে এমসিকিউটা তোমার সিকিউটা আমরা কেমিস্ট্রি ফিজিক্স করেছি, বায়োলজিতে আমরা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিব। মানে আমি, রতন ভাইয়া, তোমার শাহরিয়ার ভাইয়া, অন্তর আপু সবাই মিলে বায়োলজি ইনফরমেশনটা কিভাবে তুমি বুঝে 11th আওয়ারে জাস্ট শিওর শর্ট, মানে তুমি সলভ করে গেলে যেন ওটা কমন বাদে, মানে সাজিয়ে গুছিয়ে যেতে হবে। তুমি সারাক্ষণ পরে অনেক কনসেপ্ট ক্লিয়ার করলে বাট পরীক্ষার খাতায় ইমপ্লিমেন্ট করতে পারলে না, তাহলে এটা তো বোঝার খুব একটা কোনো উপকার নেই। এই জন্য আমরা কিভাবে তুমি মার্কটাও ক্যারি করতে পারো, বোর্ডের খাতা দেখার কিন্তু একটা প্যাটার্ন আছে। এটা বলা ঠিক হচ্ছে কিনা, যে বোর্ডের খাতা তুমি যদি কাছ থেকে দেখে থাকো, সেটা তুমি দেখবে যে এটা কিন্তু পার্শিয়াল মার্কিং এর একটা জায়গা আছে। এই পার্শিয়াল মার্কিং তুমি যদি বুঝে যাও, এই সাইকোলজি স্যার কিভাবে খাতা দেখেন, তাহলে তোমার আইডিয়াটা চলে আসবে, তখন তুমি খুব সহজে লিখে মার্ক পাবে। অনেকে আছে যে আমার থেকে খুবই ভালো স্টুডেন্ট, হ্যাঁ আমার ফ্রেন্ডের ভিতরে অনেকে আছে যে স্কুল কলেজ লেভেলে অনেক ভালো স্টুডেন্ট ছিল, বাট মার্ক আমার থেকে কম পেত। কারণ কি জানো, তারা ওই সিস্টেমে গ্রাফ করতে পারেনি। তার ফার বেটার, তাদের নলেজ রেসপেক্ট করি, বাট বোর্ডে স্যারদের সাইকোলজি বুঝে মার্ক ক্যারি করার সিস্টেমটা টোটালি কিন্তু আলাদা। তো এইগুলো আমরা ক্লাসে তোমাকে বুঝিয়ে দিব, এগুলো নিয়ে ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নেই। আমার যে ভাই বোন আসলে লাইভে আসার কারণ, আমার অনেক ভাই বোন দেখলাম যে হতাশ, যে ভাইয়া যা পড়েছি মনে নেই, ভুলে যাচ্ছি। তাই এই জন্যই আমরা ইনস্ট্যান্ট তোমার রতন ভাইয়ার সিদ্ধান্তে আসলে হঠাৎ করে লাইভে চলে আসা। আমরা চাই যে আমাদের যত ভাই বোন আছে, সেটা আমাদের কোর্সের হোক বা কোর্সের বহির্ভূত হোক, তারা যেন আসলে আমাদের থেকে উপকৃত হয়। 11th আওয়ারে এসে আসলে এটা আসলেই পেইন। যেমন আমি নিজেও কিন্তু ফাইনাল প্রফেশনাল এক্সাম দিচ্ছি, যে সব ইনফরমেশন মাথায় নিয়ে পরীক্ষার হলে যাওয়াটা কিন্তু টাফ। বাট কোনো একজন মেন্টর যদি আমাদের একটু বুঝিয়ে দেয় যে এখানে এই 5টা টপিক ছিল, এই 5টার ভিতরে এই 2টা টাইপ ছিল, এটা আসে প্রত্যেকবার, তাহলে কিন্তু আমাদের জন্য অ্যাপ্রোচটা সহজ হয়ে যায়, আমাদের প্রিপারেশনটা কিন্তু ড্রামাটিক চেঞ্জ হয়ে যায়।
এই জন্য আমরা 11th আওয়ারে এই শিডিউল প্ল্যানটা নিয়েছি যে আমাদের ভাই বোনদের জন্য আমরা এই পেজ থেকে সবগুলো ওয়ান শট ক্লাস নিব, যত ব্যাখ্যার দরকার আছে আমরা ব্যাখ্যা করে দিব, সব গুছিয়ে দিব। আমাদের যে নোট গুলো আছে বিগত 4-5 বছর আমরা যত নোট করেছি, যত পিডিএফ আছে, এগুলো আমরা চাবো যে আমার স্টুডেন্ট গুলো এগুলো আটকে রেখে তো লাভ নেই, চাবো যে 11th আওয়ারে আমার স্টুডেন্ট গুলো যেন এটা থেকে বেনিফিটেড হয়। কথা কি বুঝাচ্ছ? এরপরে ইনশাল্লাহ আজকে অনেক টাইম হয়ে গিয়েছে, মোটামুটি 38 মিনিট, সরি 38 মিনিট, আর বেশি টাইম নিব না। নেক্সট আমাদের অন শর্ট ক্লাস রেডি, এর পরের দিন বা ভাইয়া গ্রুপে জানিয়ে দিবে। নেক্সট আমরা যেদিন লাইভে আসব সেটা হবে হলো ফার্স্ট রসায়নের সিকিউ এর উপরে অন শর্ট ক্লাস। ওই যে বলেছি যে আমি 4 ঘন্টার একটা ক্লাস নেই, ইনশাল্লাহ ওই ক্লাস যদি তুমি করে থাকো তাহলে ফার্স্ট পেপারে এ প্লাস নিয়ে তোমার প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তুমি এই যে লাইভে থেকে গেল কথাটা মিলিয়ে নিও, 4 ঘন্টার যে লাইভ ক্লাসটা আমি নিব অন শর্ট সিকিউ এর উপরে, ওটা যদি কেউ করে থাকে তাহলে ইনশাল্লাহ তার এ প্লাস জীবনে বাদবে না, যদি সে খাতায় ওটা ইমপ্লিমেন্ট করে আসতে পারে। কারণ কোর্সেন ওর বাইরে হবে না। অনেকে বলতেছে যে ইন্টারিম গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে কোর্সেন প্যাটার্ন চেঞ্জ হবে, কোর্সেন অনেক কঠিন হবে। ভাইয়া আমাদের যে সাজেশনটা আছে এটার বাইরে যাবে না কোর্সেন, এটা তুমি মিলিয়ে নিও। এটা তো লাইভে থেকে যাচ্ছে আমার কথা, তুমি পরে মিলাতে পারবে, কারণ আমরা কোর্সেনটা যেভাবে অ্যানালাইসিস করেছি ওটার বাইরে কোর্সেন যা পসিবল। কথা কি বুঝাচ্ছ? যে ওটা অ্যানালাইসিস করে যেভাবে টাইপ ভিত্তিক সাজানো ওর বাইরে কোর্সেন যাবে না। তাই ইনশাল্লাহ তোমাদের জন্য শুভকামনা থাকলো সবার জন্য। আর আমি রতনকে বলবো তুমি আমার ভাই বোনদের উদ্দেশ্যে লাস্ট কিছু সাজেশন দিয়ে লাইভ ক্লোজ করে দেবে। তোমাদের উদ্দেশ্যে লাস্ট সাজেশন এটাই, হাতে আর 48 দিন। পার সাবজেক্টও যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারও যদি একদিন করে ধরি তাও আমরা পারবো না। তাই কি একদিনে আমরা একটা চ্যাপ্টার শুধু পড়লে হবে না, আরো বেশি করে পড়তে হবে, লাস্ট টাইমগুলো কাজে লাগাইতে হবে। আর এখন যেগুলা পারি না সেগুলোর দিকে ফোকাস করার দরকার নেই, যেগুলা পারি শুধু সেগুলাই ফোকাস করব। আর নতুন কিছু আর আমাদের জানার দরকার নেই। ইনশাল্লাহ যতটুকু জানি আমাদের গাইডলাইন অনুসরণ করলে ওয়ান শট ক্লাসগুলো তোমরা যদি দেখে থাকো ইনশাল্লাহ তোমরা পরীক্ষার হলে সাকসেসফুল। তো আমাদের খুব শীঘ্রই ওয়ান শট ক্লাসে দেখা হবে, আবার আমরা দেখা করব খুব শীঘ্রই। আমরা রুটিন আমাদের পেজে জানিয়ে দেব ইনশাল্লাহ। একদিন পর পর হয়তোবা দেখা হবে আমাদের, কারণ ডেইলি আমাদের ওয়ান শট ক্লাস থাকবে। তো ফার্স্ট ক্লাস ভাইয়া যেটা বললো ভাইয়া নিবে, ফার্স্ট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ কালকে বা পরশু তোমাদের সাথে। তো তোমরা তোমাকে একটু রিকোয়েস্ট করবো, সেটা হলো রতন ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট যে আমাদের অলরেডি কিন্তু পেজে কোর্সের কিছু ক্লাস অলরেডি আপলোড করা আছে, বাট ওটা হলো প্রাইভেট করা, প্রাইভেট তো না, লিস্টেড করা। আমাদের কিছু কিছু মাস্টার ক্লাস আমরা এটা করতে পারি যে কিছু কিছু আমরা পাবলিক করে দিব, যেমন পরিবেশ রসায়নে কিছু মাস্টার ক্লাস অলরেডি কিন্তু ইন্টারনাল গ্রুপে নেওয়া হয়েছে। তা আমি বলবো যে এর পরের দিন তুমি একটু কষ্ট করে আমার ভাই বোনদের জন্য ওই 4-5টা ক্লাস যেগুলো রিভিউ ক্লাস ছিল ওগুলো ওপেন করে দিবে, এবং এখনো আমরা ওই ক্লাসগুলো আবার নিব। বুঝেছো রতন? ইনশাল্লাহ ভাইয়া। আর তোমাদের পেজে ইউটিউব চ্যানেলেরও লিংক দেওয়া হবে, যেখানে আসলে ইউটিউবে ক্লাস করা অনেকটা ফ্রেন্ডলি আর ইজিলি হয়, কমফোর্ট ফিল করে সবাই। তো আমরা ইউটিউবেও আপলোড করব, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তাহলে আজকে ধন্যবাদ রতন এত কষ্ট করে আসলে অ্যারেঞ্জমেন্টটা করার জন্য, তুমি না থাকলে এটা পসিবল হতো না। আর ইনশাল্লাহ এরপরে ফার্স্ট ক্লাস আমি আসবো লাইভে, সেটা হলো কেমিস্ট্রি নিয়ে। তারপরে রতন ভাইয়া ফিজিক্স নিয়ে আসবে, দেন শাহরিয়ার এবং অন্তরা আপুর পরীক্ষা চলতেছে, তাদের ব্যস্ততার মাঝে আমরা টাইম ম্যানেজ করে বায়োলজি ক্লাস দিব। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট লাইভে। আর তোমাদের ইন্টারনাল কিছু যদি জানার থাকে ফিল ফ্রি টু নক আস, তবে পেজে মেসেজ দিবে, বা রতন ভাইয়া রাকিবুল হাসান রতন, রাকিবুল ইসলাম রতন, বা আমার এমডি তাওহিদ হোসেন আইডিতে তোমরা নক করবে, আমরা অলওয়েজ তোমাদের রিপ্লাই দিব, বা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আর আমরা একটি ইন্টারনাল টেলিগ্রাম গ্রুপ রাখবো যেখানে তোমাদের নোট বা পিডিএফ এগুলো আমরা শেয়ার করবো। ইনশাল্লাহ আজকে আর টাইম নেবো না, অনেক হয়েছে, আপাতত সবাই পড়তে বসো। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। রতন তাহলে আমরা এন্ড করে দিই ভাইয়া। জি ভাইয়া, সবাই ভালো থাকো, দেখা হবে। আল্লাহ হাফেজ।